নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। এবং আর দুদিন পর কিন্তু বলতে পারেন যে কালকে ম্যাচ ডে -1 এবং তারপরে ইস্ট বেঙ্গল কিন্তু নামতে চলেছে তাদের এই আইএসএল এ পঞ্চম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। এবং ইস্ট বেঙ্গলের স্টার্টটা যতটা ভালো হয়েছিল, তারপরে দুটো ম্যাচ কিন্তু খুব একটা ভালো হয়নি। বলতে পারেন যে একটা মিক্সড স্টার্ট, গুড ব্যাড মিলিয়ে কিন্তু একটা ইস্ট বেঙ্গল এই মৌসুমটা শুরু করেছে ঠিকই। প্রথম দুটো ম্যাচ বড় জয়, দুটো বড় জয়ের পর কিন্তু দুটো বড় ধাক্কা, এক জামশেদপুরের বিরুদ্ধে একদম ক্লোজ ম্যাচ হারা, এবং তারপরে কিন্তু অবশ্যই এফসি গোয়ার একটা ডিপ্লিটেড এফসি গোয়ার সাইডকেও না হারাতে পারানো এবং সেখানে পয়েন্ট নষ্ট করা। অর্থাৎ 4 ম্যাচে পর কিন্তু ইস্ট বেঙ্গল 5 পয়েন্ট ইতিমধ্যে হারিয়ে ফেলেছে এবং তাদের যে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান, তার কিন্তু একদম 100% উইনিং রেকর্ডে আছে। 4টে ম্যাচের মধ্যে 4টেই তারা জিতেছে, এখনো তারা একটা পয়েন্ট লুজ করেনি। এবং এখানেই কিন্তু চাপ বাড়ছে লালবুত ব্রিগেডের উপরে, কারণ এই যে ইস্ট বেঙ্গলের টিম আছে তাদের কিন্তু কোয়ালিটি আছে লিগ শিল্ডের জন্য কম্পিট করার। বাট ইস্ট বেঙ্গলের যদি রিসেন্ট দুটো ম্যাচের পারফরমেন্স দেখে, সেখানে কিন্তু এই যে অপটিমিস্টিক একটা ফুটবল আমরা দেখতে পাচ্ছিলাম, জামশেদপুর ম্যাচে ইনফ্যাক্ট আমরা দেখেছিলাম, সেটা কিন্তু গোয়া ম্যাচে ইস্ট বেঙ্গল দেখাতে পারেনি। এবং এখানেই প্রশ্নচিহ্ন উঠছে যে ইস্ট বেঙ্গল কি একদম আইএসএল শুরুতেই সেই লিগ শিল্ডের রেস থেকে কি সরে দাঁড়িয়ে গেল বা বেরিয়ে গেল। বাট সেটা পুরোপুরি কিন্তু ডিপেন্ড করছে এই দুটো ম্যাচের উপরে। আগামীকাল এবং তারপরের দিন পরশু দিন তারা নামতে চলেছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, এবং তারপরে 21 তারিখ তারা নামতে চলেছে মোহামেডানের বিরুদ্ধে। ইস্ট বেঙ্গলের কপালও ভালো বলতে হবে। যে শিডিউলটার যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই এই দুটো ম্যাচ তারা কিন্তু এখনো পর্যন্ত কেরালা ব্লাস্টার্স এবং মোহামেডান, তারা কিন্তু এখনো পর্যন্ত আইএসএল এ খাতা খুলতে পারেনি। তাদের যেই পয়েন্টস আছে সেটা কিন্তু এখনো শূন্য। অর্থাৎ দুটো ইজি ম্যাচ আপাতত ইস্ট বেঙ্গলের জন্য আছে। দুটো এমন টিম যাদের কিন্তু কনফিডেন্স একদম তলানিতে, এবং তাদের সেই প্রথম ম্যাচটা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পরশুদিন, এবং সেখানে ইস্ট বেঙ্গলের এই দলের কি ছক হতে পারে সেটা নিয়ে আমরা আজকের এই প্রতিবেদনের কথা বলবো। অবশ্যই আপনাদেরকে আজকে সেই লাইন আপটাই একটু ক্লিয়ারলি বলে দেবো। যদি আমরা কথা বলি অবশ্যই ডিফেন্স নিয়ে, তাহলে কিন্তু সেখানে আনোয়ার আলী এবং জিকসান সিং তারা কিন্তু ইতিমধ্যে সেট হয়ে গেছেন, এবং সেইখানে খুব একটা বদল করবে না অস্কার বুজন। এবং পাশাপাশি যদি সাইড ব্যাকের কথা বলি, লেফট ব্যাকে কিন্তু স্টার্ট আবারও করতে পারে এই জয় গুপ্তা, এবং রাইট ব্যাকে কিন্তু খেলতে পারে মোহাম্মদ রাকিব। জয় গুপ্তা, কারণ গত ম্যাচে যে চ্যানেল থেকে লেফট চ্যানেল থেকে কিন্তু অ্যাটাকটা অতটা ভালো হয়নি ইস্ট বেঙ্গল। অবশ্যই লাল চুংঙ্গা তিনি যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন, হয়তো তিনিও স্টার্ট করতে পারেন। বাট জয় গুপ্তার কিন্তু এখানে স্টার্ট করার চান্স তুলনামূলকভাবে বেশি। সেই ওভারল্যাপটা নিশ্চয়ই করতে চাইবে অস্কার বুজন এই কেরালা ম্যাচে। মিডফিল্ডে যদি কথা বলি, তাহলে স্বস্তির খবর, ইস্ট বেঙ্গলের কিন্তু 3 বিদেশি মিডফিল্ড, সাউথ ক্রেসপো, মিগেল ফেরা এবং মোহাম্মদ রাশিদ, তারা কিন্তু ইতিমধ্যে স্টার্ট করতে পারে। এবং ইস্ট বেঙ্গলে যে এক্স ফ্যাক্টর এই সিজন, এই বিদেশি মিডফিল্ড, অন্য কোনো টিমে কিন্তু এত স্ট্রং বিদেশি মিডফিল্ড বা মিডফিল্ড নেই কোয়ালিটিতে। এবং সেখান থেকে কিন্তু এটাই প্রাইম টাইম ইস্ট বেঙ্গলের জন্য, তাদের যে মেন অস্ত্র এই 3 বিদেশি মিডফিল্ডের, সেটা কিন্তু অবশ্যই তারা ইউজ করতে চাইবে। আমরা যদি এবার উইংয়ের কথা বলি, তাহলে লেফট উইংয়ে স্টার্ট করতে পারে বিপিন সিং, যেরকমটা তিনি করে থাকেন। কনসিস্টেন্ট প্লেয়ার, প্রত্যেকটা ম্যাচেই তার একটা মূল্যবান কিন্তু বলতে পারে মুভ আছে। গত ম্যাচে ইউসুফ এজাই যেই গোলটা মিস করে, সেটারও কিন্তু বিপিনের ক্রস থেকেই আসে। কনসিস্টেন্ট প্লেয়ার, তিনি স্টার্ট করবেন লেফট উইংয়ে। রাইট উইংয়ে কিন্তু আমরা দেখতে পারি মহেশ নাওরেম সিংকে। মিগেল ফেরা, মহেশ নাওরেম সিং, তারা কিন্তু ইন্টারচেঞ্জ করে খেলান, এবং ইস্ট বেঙ্গলের বেস্ট ফুটবলটা কিন্তু এই জুটির বলতে পারেন যে এই যে অ্যাটাকিং ফ্রন্ট, এটা থেকেই কিন্তু এসছিল। অর্থাৎ রাইট উইংয়ে কিন্তু মহেশ স্টার্ট করতে পারে, এবং স্ট্রাইকার হিসেবে কিন্তু আবারও খেলতে পারে সেই ইউসুফ এজারি। গত 2 ম্যাচে তিনি গোল পাননি, সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন, কিন্তু আবারও কিন্তু চান্স আছে নিজের যে গোল স্কোরিং ফর্মটা সেটা আবার ধরে ফেলার। ইতিমধ্যেই জেমি ম্যাকলারেন, তার কিন্তু 7টা গোল হয়ে গেছে এই মাত্র 4টে ম্যাচে, এবং ইউসুফ এজারি কিন্তু খুব একটা পিছনে নেই, 4টে গোল তারও আছে। এবং পরশু দিনের ম্যাচে কিন্তু তার দরকার আছে ইস্ট বেঙ্গলের, তার পায়ের থেকে কিন্তু গোল চাই ইস্ট বেঙ্গলের, এবং তাহলেই কিন্তু ইস্ট বেঙ্গল একটা কমফোর্টেবল পজিশনে থাকবে। এবং যে নেক্সট দুটো ম্যাচ আছে, সেখানে যদি ইস্ট বেঙ্গল 6 পয়েন্ট তুলতে পারে, তাহলে এটলিস্ট বলা যেতে পারে যে লিগ শিল্ডের রেসে কিন্তু তখনও বজায় থাকবে ইস্ট বেঙ্গল। 7টা ম্যাচ বাকি থাকবে, এবং তখন কিন্তু দেখতে হবে অপোনেন্ট টিমরা বা মোহনবাগান, জামশেদপুরের মতো দলরা কিরকম খেলে। এবং আজকে প্র্যাকটিসেরও যদি কথা বলি, তাহলে আজকে একটা হালকা অনুশীলনী হয়েছে। আজকে এখন যদি ঘড়ির কাঁটায় দেখি বলে, আজকে প্রায় 1 ঘন্টার মতো অনুশীলন হয়েছে, খুব একটা লম্বা অনুশীলন হয়নি। বাট সেখানে কিন্তু অবশ্যই সেট পিসে প্র্যাকটিস করা, শুটিং প্র্যাকটিস হোক, নিজেদের মধ্যে পাস খেলা হোক, সব কিছুই কিন্তু ছুঁয়ে ছুঁয়ে গেল ইস্ট বেঙ্গল। এবং মোটামুটি তাদের যে ম্যাচ সিচুয়েশন, সেটা কিন্তু রেডি আছে, এবং কেরালার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল কিরকম খেলে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। এবং যদি চোট আঘাত নিয়ে একটা আপডেট দিই, তাহলে অবশ্যই অ্যান্টন সোয়েবার্গ, তিনি কিন্তু আজকে প্র্যাকটিস করেননি, সাইড লাইনেই ছিলেন, সাইক্লিং তিনি করছিলেন অনেকক্ষণ ধরে। এবং অনুশীলনে একদম শুরুর দিকে কিন্তু তিনি মাঠের চারপাশে জগিং করছিলেন, রানিং করছিলেন, বল নিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করছিলেন। বাট তারপরে কিন্তু একদমই তিনি সাইড লাইনে চলে গেলেন, সেখানে সাইক্লিং করলেন, রিহ্যাব করলেন।
এবং পাশাপাশি কেভিন সিবিএ নিয়েও যদি আপডেট বলি, তিনিও কিন্তু এখন তার পুরো ফোকাসটা রিহ্যাবেই রেখেছেন। যত তাড়াতাড়ি সম্ভব কেভিন সিবিএ যদি এই টিমে ফিরে আসে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি কিন্তু যে বিল্ড আপ ইস্ট বেঙ্গলের যে সুবিধাটা হয় ডিফেন্স থেকে, কিন্তু তিনি ডাইরেক্ট বল পাঠাতে পারেন উইংয়ে এই কেভিন সিবি, এবং ইস্ট বেঙ্গল কিন্তু ঠিক এই জিনিসটাই চাইবে কেভিন সিবি এর থেকে। তো মোটামুটি আজকে প্র্যাকটিসের থেকে এইটুকুনি আপডেট আপাতত। কালকে ম্যাচ ডে -1, সেখানে ইস্ট বেঙ্গল কি করে সেই সব নিয়ে তো প্রতিবেদন অবশ্যই থাকবে রেফ স্পোর্টস বাংলার পর্দায়, তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। এবং আজকে আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি, অসংখ্য ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।